নমস্কার, দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণ অনুষ্ঠানে আমরা সমাজের এমন সব ব্যক্তিদের আনি যারা হয়তোবা রাজনীতিবিদ, হয়তো তারা অধ্যাপক, হয়তো সংস্কৃতি প্রেমী, অথবা গায়ক, অথবা অন্য কিছু, কিন্তু তাদের একটা নিজস্ব ভূমিকা আছে যা সমাজকে কিছু না কিছু দিয়েছে, সমাজ তাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছে। তো আজকের এই দিনে আমরা যাকে স্টুডিওতে আমন্ত্রণ করে এনেছি তিনি একজন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী, সঙ্গীত গুরু গোপীকান্ত সিনহা। গোপীকান্ত সিনহা মহাশয়কে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে আমাদের জানার অনেক কিছু আছে, দর্শকদের আপনি বলবেন এবং দর্শকরা আপনার কাছ থেকে অনেক কথা আজকের দিনে জানবেন, অজানা কথা অনেক কিছু। একটু আলাপচারিতার মধ্যেই আপনার সাথে কথাবার্তা বলছি। গোপীকান্ত সিনহা মহাশয়ের বয়স হচ্ছে আজকের দিনে প্রায় ৮৩ বছর, এবং এই বয়সেও যে উনি সঙ্গীত চর্চা করে যাচ্ছেন সেটা কিন্তু খুব সাধারণ কথা নয়। আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার বয়স আজকে প্রায় ৮৩ বছর, এবং এই বয়সেও কিন্তু আপনি সচল, সক্ষম এবং খুব বেশি প্রাণবন্ত যে আপনি গান শেখাচ্ছেন, গান শুনছেন, গানের চর্চা করছেন। তো আপনার কাছে আমি একটু পেছনের দিকে ফিরে যেতে চাই প্রথমেই, যে আপনার গানের শিক্ষা কোথা থেকে শুরু, বা আপনি গানের প্রতি কিভাবে আকৃষ্ট হলেন? কারণ আপনি তো অনেক ধরনের গানই করে থাকেন, ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল, আপনি যেটা আমরা শুনেছি এই প্রসঙ্গে। তো আপনার গানের শিক্ষা কোথা থেকে শুরু, কতদিন আগে, ছোটবেলার কথা যদি আপনি একটু সংক্ষেপে বলেন। আপনাকে আমার শোনানোর ইচ্ছা হয়। আমি প্রায় পাঠশালা লাইফ থেকে আগে গান পড়ে এরপরে আমি পড়াশোনাতে বসি। আমার দাদা ছিলেন, অর্থাৎ দাদু, হারমোনিয়াম মেকার করতেন। হারমোনিয়াম তো থাকতো, ওই ছোটকাল থেকে হারমোনিয়াম ব্যবহার করতাম। তারপরে কিছুটা হারমোনিয়াম দিয়ে একটু গান করে, গানটা আমার মনে হয়, হে সখা, হে সখা মোরি হৃদয়ের সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানী হৃদয়ের, হে সখা মোরি হৃদয়ের। হ্যাঁ, গানটা গাইলে রবি ঠাকুরকে যেমন দেখতেছি, তখন রবীন্দ্রসঙ্গীত খুব ভালো পাইতাম। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লোহ আমার জীবন ঘিরে, হে সখা মন হৃদয়ের। এই গানটা করলে আমার দাদু ছিল তখন, হ্যাঁ বাবা ঠিক আছে, এইভাবে গুরু ভক্তি করে গুরু গান, গুরু সম্বন্ধীয় গান কিছুটা করে পড়াশোনা করবে। আচ্ছা, এইভাবে। আর স্কুলে পাঠশালাতেও, রাঘব সিং পাঠশালাতে ছিলাম, তখন আমি রাঘব সিং পাঠশালাতে বেশি দিন না, প্রথম মান দ্বিতীয় মান থাকতে না থাকতে শিলচর নর্মাল স্কুলে হেড পণ্ডিতে দারিকানাথ শুক্লবৈদ্য হেডমাস্টার পণ্ডিত, উনি আমাকে 1 নম্বর 2 নম্বর এইগুলা পাঠশালা, 3 নম্বরটা 6 পর্যন্ত ওইটা দিকে আমি ভর্তি হইলাম।
গ্রাম থেকে হেঁটে হেঁটে যেতাম। গ্রাম মানে কোথায় এই ইয়েতে? মানে গ্রাম থেকে, হ্যাঁ, গ্রাম থেকে ভগতপুর গ্রাম। ভগতপুর থেকে। হ্যাঁ, ভগতপুর গ্রাম থেকে হেঁটে হেঁটে গিয়ে নর্মাল স্কুলের প্র্যাকটিসিংয়ে ক্লাস 6 পর্যন্ত। দাড়িকানাল শুক্লবৈদ্য আমার এখন ওনার কথা বলতে চোখের জল। এত মায়া করতেন। সমস্ত শিলচরের মধ্যে গান করার কোনো ছাত্র ওনার স্কুলে নেই। আমাকে পেয়ে তো খুব আনন্দ। যে কোনো মিটিং, একটা সভা হলের মধ্যে, নর্মাল স্কুলের বড় হল, অনেক শ্রোতা, নর্মালের ছাত্র এইভাবে থাকতো। তখন আমি স্টেজে উঠে গান করতাম। হেডমাস্টার আমাকে সব কিছু ফ্রি করতো, খাতা পেন্সিল এইগুলা। তুমি এর জন্য কিচ্ছু চিন্তা করো না বাবা, তুমি আমার ইজ্জত রাখছো। এইভাবে অনেক আমাকে পণ্ডিত মশাই এত আমাকে মায়া করতেন। আচ্ছা, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর নর্মাল স্কুলের কমতো। 3rd ইয়ার পর্যন্ত নর্মাল স্কুলে, 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার। এরপরে গেলাম ওই নরসিংপুর, কাবুগঞ্জের ওই দিকে যেতে নরসিংপুর একটা আছে, ওই নরসিংপুর স্কুলে মাস্টার হিসাবে কয়েক বছর করে। এরপরে ভালো লাগছে না আমার, শুধু গান গাওয়ার ইচ্ছা হয়, শুধু গান। পড়াশোনা আর ভালো লাগলো না, গান, না, তারপর শুধু গানই গান। এই তো বলছি। হ্যাঁ, নর্মাল স্কুলে 3rd ইয়ার পাস করে গেলাম ওই স্কুলে। ইন্সপেক্টর মশাই আমাকে বলল, আপনি ওই স্কুলে ইয়ে করেন, জয়েন করেন। আমি খুব খুশি না, গেলাম ওই স্কুলে কয়েক বছর, না বোধহয় 2.5-3 বছর বোধহয় মাস্টারি করলাম। কিরকম লাগছে, মনটা সব সময় চাই রবি ঠাকুরকে মনে হয়, শুধু রবি ঠাকুরকে মনে হয়। রবীন্দ্রসঙ্গীত এত ভালো পাইতাম। কাহার গলায় পরাবো, চোখের জল আছে। গানের রতনহার, তাই কি বিনায় লাগালে যতনে নূতন হার, কাহার গলাই পরাব গান নূতন হার। কান্না ভাব। অথচ তখন কি শুধু আপনি রবীন্দ্রসঙ্গীতেরই চর্চা আর ক্লাসিক্যাল তখন না সেভাবে না শুরু করেননি? হ্যাঁ, তখন আমার ক্লাসিক্যাল তখন শুরু করিনি। আচ্ছা, তারপরে গানটা দুইলে কানন পড়েছে শ্যামল দুকুল, আমি সখাতে নতুন মুকুল, আজু নবীনের মায়ায় কলি করিল আকুল, হিয়া তোমার তাই কি বিনায় লাগালে যতনে নূতন হার, কাহার গলায় পরাবো গানে রতন হার। আমি গান পড়াশোনা করার আগে গান না করলে ভালো লাগে না। তারপর সেখান থেকে আপনি কি ক্লাসিক্যাল শেখার জন্য বাইরে চলে গেলেন? হ্যাঁ, তখন আমি ইন্সপেক্টরকে বললাম, স্কুল ইন্সপেক্টরকে, স্যার আমি তো আর চাকরি করবো না, আরে
কি বলছেন আপনি? হুম, আমাকে একটু রাগান্বিত হয়ে গেল। হুম, আমি বললাম, আমার জন্মগত ধ্যান, জ্ঞান, ভালো, শান্তি, এইগুলা সব সঙ্গীতে গানের মধ্যে আমার। আমি এইভাবে কি, তখন তো আবার বেতন কম ছিল। হুম, আচ্ছা, বেতন বেশি কম সেটা আমি বলছি না আপনাকে। আমি গানের সর্বোচ্চ ইউনিভার্সিটিতে গিয়ে মনটাকে আগে এটা মানে এই স্বাধীনতার কিছুদিন পরের কথা আপনি হ্যাঁ, যেটা বলছেন, হ্যাঁ। 50 ইংরেজি হবে। হুম, হুম, আমি ওই ইউনিভার্সিটির কম্পাউন্ডে আমি গিয়া কাঁদিয়া আমি একটু শিখার সুযোগ পেলে শিখলাম, আর না হলে বাড়িতে ছিলাম। এই আশাতে আমি ছুটি চাইলাম আপনার কাছে। আপনি বললেন আমার মাস্টার 2-3 জন ছুটিতে আসে, আপনি গেলে শুধু হেডমাস্টার একলাই কি করবে, আপনি দিবেন না। হুম, ও, এটা আমি ইন্সপেক্টর বাবুকে আমি বলতেছি। হুম, এই কথাটা হেডমাস্টার আমাকে বললো যখন, আমি আর আগ ভাবলাম না, সোজা ইন্সপেক্টরের কাছে শিলচরে আসলাম। হুম, ইন্সপেক্টরে আমার কথাগুলো শুনে, হুম, আরে সবে একটা চাকরির জন্য কত যে আগ্রহ করে চেষ্টা করে পায়, আপনি এটা ছেড়ে দিয়ে কই যাবেন কি করবেন ইত্যাদি আমার প্রশ্ন করলেন। আমি, আপনার ভালো না লাগতে পারে। তখন কি আপনি সংসার করে ফেলেছেন না 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 বিয়ে টিয়ে করেননি? না না, আমি ওইখান থেকে ফিরে তারপরে বাড়িতে কোথা এসে থেকে ফিরে? লখনৌ থেকে। লখনৌ। হুম, সেখানে কোন ইউনিভার্সিটিতে? ভাতখন্ডে ভাতখন্ড ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে। আচ্ছা। ভাতখন্ডে ইউনিভার্সিটিতে আমি না গেলে আমি এই স্কুলে, লেখাপড়ার স্কুলে আর আমি করতে আমার ইচ্ছা হয় না। আরে তাই অত সময় না করে আমার আপনি চিন্তা ছেড়ে দিয়ে, আমি চিন্তা করছিলাম কেন আপনি চাকরি ছেড়ে দিয়ে কোথায় যাবেন। আরে তখন আবার রেলওয়ে স্টেশনে গেলে গুয়াহাটিতে যাওয়ার প্যাসেঞ্জার পাই না, হুম, 1-2 জন তখন এইভাবে ছিল। এত দূর মনে করতাম ডিগ্রিটা, এত দূর মনে করতাম। লখনৌতে গিয়ে আপনি ক্লাসিক্যাল শিখলেন। হ্যাঁ, সেখানে কোনো গুরু হ্যাঁ। কথা আপনার মনে আছে? আচ্ছা আচ্ছা, বা সেই পরিবেশটা হ্যাঁ। যদি আপনি একটু সংক্ষেপে বলেন। সেই পরিবেশটা হুম, আমি বলি এই গেলাম গুয়াহাটিতে গিয়ে থ্রু লখনৌতে গিয়ে বসলাম। এখন থাকা খাওয়া কি এইগুলো তো আচ্ছা এইভাবে করে ব্যবস্থা করলাম। এখন ফার্স্ট ইয়ার, ওল্ড ফার্স্ট ইয়ার, নিউ ফার্স্ট ইয়ার, হুম, এক ইয়ারে থাকতে গেলে 2 বছর থাকতে হয়। আমি একজন প্রফেসর हमारे कहिल, गोपी सिंह आपको एक अच्छा बात सुनाएगा, आपको लिए उस्मान खा साहेब, उस्मान खा আমার খুব ভালো জানাশোনা উস্তাদ ছিলেন। উনি আমাকে বললেন, আপনি প্রাইভেট কিছুটা আইডিয়া করলে, আমি তো শুনছি আপনার গলা, তারপরে আপনার 1.5 বছর একটা শহরে থেকে কাটানি, কত যে খরচ, আপনি গরিব ছেলে, আমি দেখেই বুঝলাম। আপনি একটা করেন, সেখানে কিন্তু ছোটদেরও আপ হয়, আপনি এইটা আমি খুব ভালোবাসি হিন্দুস্তানের মধ্যে। তখন আমি লখনৌর জবান খুব মিষ্টি, বা এলাহাবাদের খুব মিষ্টি কথা। এই তো আমি, আরে আপ বলতেছে আমারে। আচ্ছা যাই হোক, উনি আমাকে এই সংস্থা করে দিলেন, 1.5 বছর ফার্স্ট ইয়ারে থাকতে হবে। আপনি दूर থেকে আসলে आसाम का जंगल प्रदेश का आप आया है हम। সেখানে কি কি বিষয়ে তালিম নিলেন সেটা যদি একটু বলেন, কোন কোন বিষয়ে আপনি তালিমটা নিলেন সেখানে? ওইটাই বললাম, বারান্দাতে আমি থাকিয়া 6 মাসের মধ্যে 1.5 বছরের কোর্স
কমপ্লিট। এখানে বই আছে তো, বই। তারপরে প্রিন্সিপালে আমাকে ইয়ে করলো, টেস্টিং করলো। ওই প্রিন্সিপালের একটা ইয়ে নিলে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার শেষ করিয়া সেকেন্ড ইয়ার ক্লাস করতে অ্যাডমিশন দেয়। আমি থ্রু সেকেন্ড ইয়ারে। না, আমরা কথাটাকে একটু গুটিয়ে নিই যে আপনি সেখানে কোন কোন বিষয়ে মানে তালিমটা নিলেন, সেটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন। শুধু ক্লাসিক্যাল, শুধু ক্লাসিক্যাল নিলাম। এবং আচ্ছা, আজকের দিনে আপনি তো যথেষ্ট ক্লাসিক্যালের উপরে আপনার যথেষ্ট দখল আছে। যে কোনো একটা রাগের উপর, যদি যে কোনো একটা রাগ যেটা আপনার পছন্দ হয়, পছন্দসই কোনো একটা রাগের একটু সামান্য যদি আপনি দর্শকদেরকে আজকে শোনান। কাহার গোলাই পোড়াব গানি রতনহার, রবি ঠাকুরের এই গানটা। তখন আমি ইউনিভার্সিটি গিয়ে রাগ আলাপ আলোচনা করতে, আরে রবি ঠাকুরের সঙ্গীত সবই ক্লাসিক্যাল টাইপের। তখন আমি চিন্তা করলাম, তাই কি বিনায় লাগালে যতনে নূতনহার, কাহার গলায় পোড়াবো গানি রতনহার। লখনৌ থেকে আপনি ফিরে এসে এখানে আবার আপনার নিজের জায়গাতেই আপনি সেটেল করেন না, আবার চাকরিতে জয়েন করলেন নাকি? না, তখন চাকরিতে জয়েন করি না। তখন তো শিলচরে বড় বড় বিদ্যান অফিসার ভাওয়েল ডাক্তার বলে একজন ছিল, উনি আমার একদম প্রিয় বন্ধু। তারপরে ওই যে এখন যে এমএলএ উনি ছিলেন কি, ওই যে মুসলমান, ওই যে কি নাম জানি, ওর ওয়াইফ আমার স্ত্রী, আমার ছাত্র আচ্ছা ছিলেন। তারপরে ওই যে আবার মালুগ্রাম আর ওই দিকে কি একেবারে সব খুব টিউশনি করতাম। আচ্ছা আচ্ছা, বুঝলেন না, অনেকের নাম আছে, মনে হয় ঠিকই, হ্যাঁ, এখনো তারা আছে। তো আজকের দিনে কি আপনি গান শেখান? আপনার কোনো স্কুল আছে যেখানে আপনি ছাত্রদের গান শেখান? স্কুল ছিল, আচ্ছা, কিন্তু ওই স্কুলের এটা আমি বলতে যেমন কিরম লাগে, বেতন টেতন গুলা একটু অসুবিধায় তারা বাড়াইতে ইচ্ছা করে না, এই করে না। যাই হোক, শিলচরে খুব বেশি করিমগঞ্জ, হাইলাকান্দি এইগুলাতেও যাওয়া পড়ে। স্কুলটা যেমন আমাকে ডিস্টার্ব করতেছে, যেমন এরকম একটা মনে হইল আর কি, অথচ ওই রকম উপযুক্ত টাকা। সেক্রেটারি গোপী সিং, হ্যাঁ আপনি স্কুল ছাড়িয়া দিলে, সেক্রেটারি বড় মনে দুঃখ পাইল। এই নানান আমি ওনাকে বুঝতে, হ্যাঁ আমি করবো আবার বলে এইভাবে হাইলাকান্দি, তারপরে কাবুনগঞ্জ, শিলচরে বিভিন্ন জায়গাতে টিউশনি করতাম। আচ্ছা, আজকের যে এই যে আপনার কাছে প্রশ্নটা এই জন্য রাখলাম যে আপনি কি নতুন প্রজন্মকে গান শেখান? আপনি বলেছেন যে শেখান বা শেখাতেন, ততটা সাড়া পাচ্ছেন না, এটাই তো। তো আজকের যে নতুন প্রজন্ম যারা গান বাজনা করছে, আপনার কি মনে হয় যে তারা বিশুদ্ধ সঙ্গীত শিক্ষা গ্রহণ করে তারপরে মঞ্চে গান গাইতে আসছে? তাদের ক্লাসিক্যালের উপর দখল কতটুকু? আপনি এমন একটা আমাকে, আমার মনে হয় সত্যি এমন একটা শিক্ষার পদ্ধতির সিরিয়াল নিয়ম
সব কিছু বজায় থাকার ইশারা আপনার কাছ থেকে আমি পাইলাম। যারা এমনও মানুষ আছে শিক্ষা দীক্ষাকে সেকেন্ডারি করিয়া মতলব টাকা টাকা নানান জমি জমার সম্পত্তি এইগুলাতে বেশি মন দেয়, তখন আমার ওদের সঙ্গে আমার ভালো লাগে না, বলি তো না কিছু। আমি এখন চিন্তা করতেছি কি, এই যে জীবন, আজকে এইভাবে আসি, কালকে থাকবো বলে বলা যায় না, ফেলে যাই। কই বছর থাকি, এখন আমার 83, তবু আমি ভাবতেছি আমার থেকে আরো কম বয়সে কত বন্ধু বান্ধব জানাশোনা গেল, আমি এখন 83 পর্যন্ত আসি। ঠাকুর, হে ঠাকুর, ভগবান ঈশ্বর তুমি জানো, আমি কিছুই জানি না। এইভাবে আমার মনে এক এক সময় কি সদাইও আমার এইটা মনে থাকে, প্রভু হে জীবন জনম দাতা ঈশ্বর, একেলা ঈশ্বর, আর সব বৃত্ত। প্রভু না, যেটা বলছিলাম যে আজকের দিনে এই যে মনে করুন আপনি তো দেখছেন চারদিকে যে সংস্কৃতিটা আপনি দেখছেন, সেই সংস্কৃতির মধ্যে কোথাও না কোথাও মনে হয় যে আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত বলুন, নজরুল গীতি বলুন, বা বিষ্ণুপ্রিয়া সমাজেরও যে সঙ্গীতগুলো, সেই সঙ্গীতগুলোকে কোথাও না কোথাও উপেক্ষা করে মনোরঞ্জনের জন্য চারদিকে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেটা থেকে নতুন প্রজন্মকে কিভাবে আমরা সত্যিকারের যে সঙ্গীত সেদিকে নিয়ে যেতে পারি? খুব ভালো প্রশ্ন। আপনি কইতে, আমি বেশি কথা আপনাকে কইতে বলি না, ওই আপনি দুই একটা কথা কোয়ার মধ্যেই আমার সবকিছু। এই যে সঙ্গীত, নৃত্য, গীতম, সঙ্গীতত্রয়ং সঙ্গীতমুচ্যতে। বাদ্য, নৃত্য, সঙ্গীত, গীতম ত্রয়ং সঙ্গীতমুচ্যতে। এই যে সঙ্গীত, ইহকাল পরকাল, আমাদের যেগুলা এইগুলা এখন যে দেখতেছি, এই মানব জন্ম এইগুলা সব দেখতেছি, কালকে হয়তো আধার সংসার। এইভাবে হয় কতদিনের সংসার? যদি থাকতো 500-600 হাজার বছরের জীবন যদি হইতো, সেই এক কথা। আরে 100 বছর হয়েই না, এর মানে অল্প এই বছরে এত দিন থাকিয়া আমি কি বা লাভ করি? আচ্ছা, এর মধ্যে আমার মনে এই যে এই প্রশ্নটা আমি একজন বিজ্ঞকে আমি বলেছিলাম। কি বললাম দেখেন, সব কিছু এই জগতে বেঁচে থাকতে ছেলেদের, দাদা, নাতি নাচে এইভাবে ওদের জন্য রেখে দেয়, নিজের তো আসে এত লোভ লালসা আমাদের, হ্যাঁ, ওদের জন্য রেখে মারা যায় তারা শান্তিতে। কিন্তু আমি সেটা পক্ষ না। কেন? আরে দুদিনের জীবন, দুদিনের জীবন, এবং এই দুদিনের জীবন আমরা বুঝি না বলেই আমরা হানাহানি, মারামারি, লোভ, লালসা, অহংকার এগুলোতে মজে থাকি। তো এগুলো সবকিছু থেকেই উত্তরণের রাস্তা হচ্ছে সুস্থ সংস্কৃতির চর্চা। আমরা যদি সুস্থ সংস্কৃতির মধ্যে যদি ডুবে যেতে পারি, তাহলে আমাদের উত্তরণ ঘটবে। আপনি এটাই বোঝাতে চেয়েছেন। আমি আপনার কাছে আরেকটা কথা বলতে চাই যে আপনি আকারে ইঙ্গিতে কথাটা বলেছেন, আমি এটাকে স্পষ্ট করে বললাম যে যদি আমরা সেগুলোর মধ্যে ডুবে যেতে পারি তাহলেই আমাদের উত্তরণ সম্ভব, এবং সুস্থ সংস্কৃতির চর্চার মধ্যে দিয়েই সমাজ এগিয়ে যেতে পারে। এবার আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন এখানে রাখতে চাই খুব সংক্ষেপে, যে আপনি যে আজীবন সঙ্গীত চর্চা করলেন, সরকারি তরফ থেকে বা বিভিন্ন সংস্থা সংগঠনের তরফ থেকে আপনাকে যে স্বীকৃতিগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে যদি আপনি একটু বলেন। কারণ ব্যাপার হচ্ছে দর্শক বন্ধুরা, যে আমরা একটা কথা জানি যে যে দেশে গুণীর সম্মান হয় না
সে জনপথে আর গুণীর জন্মও হয় না। তাই গুণীকে যদি সম্মান করা না হয় তাহলে সে দেশে আর গুণীজনের জন্মও হয় না। তো আপনি এখানে কিছু মানপত্র অবশ্যই আমরা অনুরোধ করেছিলাম, আপনি এনেছেন, তো সেগুলো সম্পর্কে যদি আপনি একটু সংক্ষেপে বলেন। সরকারি তরফ থেকে আপনাকে কি দেওয়া হয়েছে এবং সেটাতে আপনি সন্তুষ্ট কিনা? আমি আজ পর্যন্ত সরকারি তরফ থেকে এই যে গান্ধীবাগে কয়েকটাতে নিয়ে গেছিলেন আমাকে নিয়ে, এই তো আপনি দেখছেন বোধহয়, ছেলে আনছেন কিনা? হ্যাঁ, কোনটা? আচ্ছা, আমি প্রত্যেকটা বিষয় একটু দেখাবার জন্য বলবো। এটা একটা আপনি পেয়েছেন অ্যাওয়ার্ড, তাছাড়া আপনি এটা পেয়েছেন উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রভাষা সম্বর্ধনা, এই স্মারকটিও আপনি পেয়েছেন, এবং এটিও আপনি পেয়েছেন। ভাতখণ্ড সঙ্গীত বিদ্যাপীঠ লখনৌ থেকে তিনি এটা পেয়েছেন। তো এগুলো ছাড়া সরকারি তরফ থেকে আপনাকে কোনো অনুদান বা শিল্পী পেনশন বা এগুলো কি কিছু দেওয়া হয়েছে? আসাম গভর্নমেন্টে ঠিক আমি কই মাসটা বলতাম পারি না, এই কয়েক বছর আগে একটা লামসাম একটা দিয়ে তখন থেকে বন্ধ হয়ে গেল। অনেকে কই ছেলেরা, আর তুমি আবার গিয়ে এইভাবে চেষ্টা করো, তোমার তো শিওর হওয়ার কথা ইত্যাদি আমারে, মানে মানে সেভাবে কোনো স্বীকৃতি আপনি পাননি, সেটাই তো। আচ্ছা, এবার আমাদের সময়ের খুব হাতে খুব একটা নেই, আমি আপনার কাছে একদম শেষের প্রশ্নে চলে যাব যে আপনি জীবনের একেবারে সায়ান্নে এসে আজকে ৮৩ বছর বয়সে পড়ন্ত বেলায় আপনার যা কিছু পেয়েছেন জীবনে, তাতে কি আপনি খুশি? মানে আপনি কি মনে করেন যে আপনার জীবন সফল, সার্থক, অথবা আপনার কি মনে হয় যে কোনো অপ্রাপ্তি আপনার আছে, এই জিনিসটা হলে হয়তো জীবনটা আরো সুন্দর হতো? হ্যাঁ, এই যে আপনার, আমি ভাবছি আরে আপনি কিরম কিরম প্রশ্ন করতেছেন, সব গভীর গভীর জ্ঞানী গুণী আদর্শ কথাগুলা, কথা বলতে বলতে সদ্ভাব এসে যায়। ওইটা আমি আপনার সামনে আমি বলতেছি, ইচ্ছা করে আমি বলতেছি। দেখেন, নিশিদিন কাদিতাই তোমার অসীনে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদনা, তোমার অসীনে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সবই আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু তোমারই নিশিদিন কাঁদি তাই, তোমার অসীম প্রাণ লয়ে, যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হয়ে বিমুখ, আপনারে শুধু চাই, তোমার অসীমে
হারমোনিয়াম ছাড়া। ঈশ্বর অসীম, অনাদি, অখণ্ড। এবং আপনি আমাদেরকে আমার প্রশ্নগুলোকে আপনি আপাত দৃষ্টিতে শুনলে মনে হয়েছে যে আপনি সঠিকভাবে জিনিসটাকে হয়তো উপস্থাপন করছেন না, কিন্তু আপনি অত্যন্ত গভীরে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম যে জীবনের অপরাহ্ন বেলায় এসে আপনার কোনো অপ্রাপ্তি আছে কিনা, অথবা আপনার জীবন সফল বা সার্থক কিনা, আপনি যা বলেছেন গানের মধ্যে দিয়ে তার অর্থ এটাই দাঁড়াচ্ছে যে মৃত্যুকে আপনি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না। এবং তিনি যেটা বলেছেন যে মৃত্যুকে তিনি এমনও ভাবছেন না যে এই মৃত্যুর পর তার জীবন ছিন্ন হয়ে যাবে সংসারের সমস্ত কিছু থেকে। তাই অসীমের সাথে আমাদের যে মিলে থাকা, সেই কথাটাই তিনি বলছেন যে এই জীবন অসীম, অনন্ত, অনাদি, এটা আত্মার কথা তিনি বলছেন। তো তিনি তার কথার অর্থ তার গানের মধ্যে দিয়ে বলেছেন। দর্শক বন্ধুরা, আমাদের সাথে এতক্ষণ ছিলেন গোপীকান্ত সিনহা, বর্ষিয়ান একজন সঙ্গীত শিল্পী, একজন সঙ্গীতের গুরু। আজ ৮৩ বছর বয়সেও তিনি গান গেয়ে চলেছেন, প্রাণবন্ত হিসাবে আমাদের মধ্যে আজও উপস্থিত হয়েছেন। এবং তার এই জীবন আমাদের কাছে প্রেরণা হোক, সুস্থ সংস্কৃতির চর্চায় তার জীবন আমাদের কাছে আদর্শ হোক। আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন, আপনাকে আমাদের অনেক অনেক নমস্কার, প্রণাম নেবেন। এবং দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এবং গোপীকান্ত সিনহা মহাশয়ের সুস্থ সুদীর্ঘ জীবন কামনা করে আমাদের দৃষ্টিকোণ অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।